আমেরিকার অ্যালাবামা স্টেটের গালফোর্ড নামের একটি শহর হঠাৎ ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চারদিক একদম দুমড়ে মুচড়ে যেতে থাকে। চারপাশের গাড়ি বাড়ি থেকে শুরু করে মানুষ পর্যন্ত যেন পলিথিনের মতো উঠতে শুরু করে। যেখানে পুরো শহরবাসী মৃত্যুর সাথে লড়াই করছে, সেখানে আশ্চর্যজনকভাবে একদল ডাকাত $600 মিলিয়ন হাতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই ডাকাতদের সূক্ষ্ম পরিকল্পনাকে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ও থামিয়ে রাখতে পারেনি। তবে মধ্যপথে কিছু ব্যক্তি তাদের বাধা হয়ে দাঁড়ায়। এবার প্রশ্ন তৈরি হয়, ঘূর্ণিঝড়ের এই রাতে কি তবে ডাকাত দল হেরে যায় নাকি জিতে যায় $600 মিলিয়ন? চলুন জানা যাক দ্য হ্যারিকেন হেজ মুভির সেই হাড় কাঁপানো গল্প থেকে। তবে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতেই ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচার জন্য একটি গাড়িকে হাই স্পিডে যেতে দেখি। গাড়িটি দুই সন্তানকে নিয়ে তার বাবা ড্রাইভ করছিল। কিছুটা এগোতেই তারা দেখতে পারে প্রচণ্ড ঝড়ের বাতাসে একটি গাছ উপড়ে তাদের দিকে এগিয়ে আসছে। এই পরিস্থিতি থেকে নিজেদের বাঁচানোর জন্য গাড়িটাকে সে সোজা নিচে নামিয়ে দেয়। এরপর সে গাড়িটা একটা পাথরের সাথে আটকে যায়। সামনে একটি বাড়ি দেখতে পেরে তারা তিনজন মিলে বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু সেখানে তারা ছাড়া আর কেউই ছিল না। বাচ্চা দুটির বাবা তখন তাদেরকে বলে যে তোমরা এখানেই থাকো, আমি চেষ্টা করি গাড়িটাকে সেখান থেকে ছুটিয়ে নিতে। এই বলে সে গাড়ির কাছে চলে যায়। ঘূর্ণিঝড় তখন আরো প্রবল হয়ে উঠেছে। বাচ্চা দুটি যে বাড়িতে ছিল সে বাড়িটি যেন একদম উড়ে যাওয়ার মতো অবস্থা। এদিকে তাদের বাবা ফেঁসে যায় সেই জায়গাতেই। হঠাৎ ঘর ভেঙে পড়ে। অন্যদিক থেকে তাদের বাবা সেই গাড়ির কাছেই মারা যায়। বেঁচে থাকে তার দুই সন্তান। এরপর সিনটি ২৬ বছর পরে দেখানো হয়। আমরা আমেরিকার আবহাওয়া অধিদপ্তর দেখতে পারি। অধিদপ্তরে থাকা প্রত্যেকটা মানুষ যেন বেশ টেনশনে আছে, কারণ আজ থেকে ২৬ বছর আগে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল তার চেয়েও ৩ গুণ শক্তিশালী ঘূর্ণিঝড় তাদের শহরের দিকে আছড়ে পড়তে যাচ্ছে। তারা সন্দেহ করছে এই ঘূর্ণিঝড়ে হয়তো তাদের শহর একদম ধ্বংস হয়ে যাবে, কিন্তু আবহাওয়া অধিদপ্তর তখনও পর্যন্ত এই বিষয়টা নিউজ করতে দেয় না। তার আগে ফুললি কনফার্ম হওয়ার জন্য আবহাওয়া নিয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞ একজন ব্যক্তিকে সেখান থেকে কল করা হয়। এই অভিজ্ঞ ব্যক্তির নাম হচ্ছে উইল, যে কিনা আজ থেকে ২৬ বছর আগে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তার বাবাকে নিজের চোখের সামনে হারিয়ে যেতে দেখেছে। ছোটবেলাতে ঘূর্ণিঝড়ের কারণে তার বাবাকে হারানোর জন্যই সে আবহাওয়া নিয়ে পড়ালেখা করেছে। এখন সে বিখ্যাত মেটিওরোলজিস্ট। সে আবহাওয়া নিয়ে কাজ করে বলে তার গাড়িতে সকল প্রকার ডিভাইস সবসময় রেডি থাকে, যে ডিভাইসগুলো দিয়ে আবহাওয়ার গতিবিধি সে নির্ণয় করতে পারে। এমনকি স্যাটেলাইট কানেকশনও তার গাড়িতে লাগানো আছে। সিনটি শিফট হলে আমরা অফিসার জিমিকে দেখি। সে তখন তার ফোর্সদের বলছে আজ প্রায় ২৬ বছর আগে একটি বড় ঘূর্ণিঝড় হয়েছিল, তার চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড় আমাদের শহরে আঘাত হানতে যাচ্ছে। তাই খুবই দ্রুত এই শহর থেকে মানুষদেরকে সরিয়ে নাও। এরপর পুরো শহরের রোডঘাট একদম ব্লক করে দাও, যেন কোনো ডাকাত দল আমাদের শহর থেকে কোনো কিছু নিয়ে যেতে না পারে। এরপর তার টিম কাজে লেগে পড়ে। শহর থেকে প্রত্যেকটা মানুষকে তারা দূরে চলে যেতে বলে। পাশাপাশি শহরে ঢোকার রোডগুলো তারা ব্লক করতে থাকে। এ সময় বড় বড় জ্যাম বেঁধে যায়। এই জ্যামে আমরা বিশাল একটি গাড়ি দেখতে পারি। গাড়িতে পার্কিন এবং কেসি ছিল। তারা দুজনই ট্রেজারি বিভাগের এজেন্ট। এই বিভাগের কাজ হচ্ছে দেশের যত অকেজো বা ছেঁড়া টাকা সেগুলোকে কালেকশন করা, এমনকি সে টাকার নাম্বারগুলো কালেকশন করে টাকাগুলোকে ধ্বংস করে দেওয়া। এখন কথা হচ্ছে, এই ট্রেজারি বিভাগের কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, আর সেটা হলো ধ্বংস করার আগ মুহূর্ত পর্যন্ত এই টাকাগুলোকে পাহারা দেওয়া। কারণ কোনোভাবে যদি এই ছেঁড়া টাকাগুলো চুরি হয়ে যায় তাহলে সেগুলো আবারও সংস্করণ করা কোনোভাবে সম্ভব হয় না। তো যাই হোক, আজকে $600 মিলিয়ন ধ্বংস করা হবে, আর এই জন্যই পার্কিন এবং কেসি সেই অফিসের দিকে আসছিল। কিন্তু কাকতালীয়ভাবে আজকেই কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার কথা। তো যাই হোক, তারা দুজন সেই অফিসে ঢুকে পড়ে। অকেজো টাকাগুলোকে তখন ট্রিমিং রুমে নিয়ে ধ্বংস করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কেসি পাশেই দেখে অনেকগুলো বান্ডিল পড়ে আছে। সে জিজ্ঞাসা করে এই টাকাগুলো এখনো পর্যন্ত কেন ডিস্ট্রয় করা হয়নি। তাকে জানানো হয় মেশিন নষ্ট হয়ে গেছে। কেসি তখন এই টাকাগুলোকে হাই সিকিউরিটি রুমে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর সে টাকাগুলোকে হাইটেক রুমে ঢুকানোর জন্য সে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস দেয়। লকারটি খুলে যাওয়ার পর সে টাকাগুলোকে রুমে ঢুকানো হয়। অন্যদিকে সেই ট্রেজারি বিভাগ প্রধান ম্যারোনো দুজন টেকনিশিয়ানকে নিয়ে এসেছে সেই মেশিনটাকে ঠিক করার জন্য। মেয়েটির নাম সাশা এবং ছেলেটির নাম ফিওর। ম্যারোনো বলে মেশিনটি ঠিক করার জন্য আপনাদের কত সময় লাগবে। ফিওর বলে যে আগে তো দেখতে হবে যে সমস্যাটা কোথায়, তারপরে আমি জানাচ্ছি। মেশিন সারতে অনেক সময় লাগবে বলে কেসি তখন সেই রুম থেকে বের হয়ে আসে এবং রিসেট করে দেয় সেই পাসওয়ার্ডটি। এরপর সে রুম খোলার ট্যাবটি তার নিজের কাছে রেখে দেয় সে। কেসি এরপর সোজা মেরোনোর রুমে চলে আসে কফি খাওয়ার জন্য। এর মধ্যেই হঠাৎ কারেন্ট চলে যায়। মেরোনো তখন জেনারেটর অন করে, কিন্তু জেনারেটরটি অন হওয়া মাত্রই ক্র্যাশ করে। এই সময় তাদের ফোনে কোনো প্রকার নেটওয়ার্কই ছিল না, যার কারণে বারবার চেষ্টা করা সত্ত্বেও টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে তারা কথা বলতে পারছিল না। কিসি বলে আশেপাশে কোনো মেকানিক আছে কিনা। মেরোনো জানায় পাশে একজন মেকানিক আছে। ঠিকানা নিয়ে কেসি তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে অফিস থেকে বের হওয়ার সময় সে তার অথেন্টিক ট্যাবটা কাটা টাকার নোটের সেই স্তূপের ভিতরে রেখে দেয়। সিনটি শিফট হয়ে মেকানিক্যাল রুমের সামনে চলে যায়। আমরা দেখতে পারি উইলস তখন সেখানে গাড়ি নিয়ে এসেছে। গাড়ি থেকে নেমেই সে ভিতরে ঢুকে ব্রিজ বলে ডাকতে শুরু করে। ব্রিজ নামের সে মেকানিক সেখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। এই ব্রিজকে কি আপনারা চিনতে পারছেন? এটাই কিন্তু উইলসের সে ভাই,
গল্পের শুরুতেই ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা কিন্তু এই ছোট দুই ভাইকে দেখেছিলাম। উইল ব্রিজকে তাৎক্ষণিক ডেকে তুলে বলে যে এখান থেকে চলে যেতে হবে। ব্রিজ বলে কেন, কি হয়েছে? উইল বলে যে কিছুক্ষণের মধ্যেই এখানে বড় একটি ঘূর্ণিঝড় হতে যাচ্ছে, যে ঘূর্ণিঝড় পুরো শহরকে তছনছ করে দিতে পারে। ব্রিজ বলে যে আমি কোনোভাবে এখান থেকে যাব না, এর আগেও আমি ঘূর্ণিঝড় দেখেছি। উইল বলে এটা ২৬ বছর আগের সেই ঘূর্ণিঝড়ের চেয়েও অনেক বেশি গুণ শক্তিশালী হবে, তাই কোনোভাবেই এখানে থাকা আমাদের জন্য ঠিক হবে না। এরপরেও ব্রিজ কোনোভাবে রাজি হচ্ছিল না। উইল তখন তাকে ভালোভাবে বুঝাতে শুরু করে। শেষ মুহূর্তে ব্রিজ রাজি হলেও বলে যে আগে আমার এই জানালাগুলোকে বন্ধ করতে হবে, তা না হলে ভিতরে পানি ঢুকে আমার আরামের এই আস্তানাটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এর মধ্যেই একটি গাড়ি সোজা ট্রেজারি অফিসের সামনে গিয়ে দাঁড়ায়। সিকিউরিটি গার্ডকে তারা বলে আমরা এখানে এসেছি মেশিন ঠিক করার জন্য। সিকিউরিটি টিম বলে ভেতর থেকে আমাদের পারমিশন না দেওয়া পর্যন্ত আপনাদেরকে ভিতরে ঢুকতে দিতে পারবো না। গাড়ির ভিতরে সবাই আচমকা তখন তাদের উপর হামলা করে বসে। এই হামলার জন্য সিকিউরিটি টিম কোনোভাবে প্রস্তুত ছিল না, যার কারণে সিকিউরিটি টিম তাদেরকে কোনোভাবে থামাতেই পারছিল না। গুলির আওয়াজ শুনে ডিপার্টমেন্ট ম্যানেজার ম্যারনও তখন সেই রুমটি অফ করে দেয়। সে পাশে থাকা দুই টেকনিশিয়ানকে বলে যে তোমরা কোনোভাবেই টেনশন করো না, এই রুমটা পুরোপুরি বুলেট প্রুফ। কথা বলতে বলতে সে তার হাতে পিস্তল নেয়। বাইরে তখনও পর্যন্ত গোলাগুলি চলছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারি এজেন্ট পার্কিন এখন ডাকাত দলের সাথে সম্পৃক্ত। মানে এই সবকিছুর মূলে পার্কিন ছিল, মূলত তার পরিকল্পনাতেই এই সবকিছু ঘটছে। ফাইনালি ডাকাত দলের পুরো টিম একটি দেয়ালে বোম ব্লাস্টিংয়ের মাধ্যমে ভিতরে ঢুকে পড়ে। এরপর পার্কিন তাদের সবাইকে নিয়ে ম্যারোনোর সামনে চলে আসে। ম্যানেজার ম্যারোনো বলে যে এটা কিন্তু বুলেট প্রুফ গ্লাস, তুমি চাইলেও এখানে কিছুই করতে পারবে না, তার যে বরং তোমরা সবাই ফিরে যাও। এরপর যা ঘটে সেটার জন্য ম্যারোনো কোনোভাবে প্রস্তুত ছিল না। পার্কিনের এক ইশারাতেই সেই রুমের দরজাটি খুলে যায়। এ সময় অফিসের ভিতরে থাকা দুই টেকনিশিয়ান এসে মরণের দিকে বন্দুক তাক করে বসে। মানে বুঝতে পারছেন, সবকিছুই প্রি প্ল্যান ছিল। মূলত এই দুজন টেকনিশিয়ানই ভিতর থেকে এই রুম খুলে দেওয়ার ব্যবস্থা করেছে। তারা অলরেডি এই সিস্টেমগুলোকে হ্যাক করে ফেলেছে। পার্কিন ম্যারোনোকে বলে এসব কিছু তো সরকারি সম্পদ, টাকাগুলো যদি আমরা নিয়ে যাই তাহলে তোমার সমস্যা কিসের? তাই তোমার বুদ্ধিমানের কাজ হবে আমাদেরকে হেল্প করা। পার্কিন এরপর তার হ্যাকার দুজনকে বলে যে হাইটেক সিকিউরিটির সেই রুমটা খুলতে কতক্ষণ সময় লাগবে, কারণ সেটার মধ্যেই সব টাকা পড়ে আছে। সাশা জানায় এখানে আসার পরই আমরা সবকিছু হ্যাক করে ফেলেছি। হাইটেক রুমের দরজা খুলতে আমাদের ২০ মিনিটের চেয়ে বেশি সময় লাগবে না। অন্যদিকে আমরা ব্রিজ এবং তার ভাইকে দেখতে পারি, তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার আগে জানালা ঠিক করছে। এর মধ্যেই সেখানে কেসি এসে বলে যে এখানে ব্রিজকে। ব্রিজ বলে হ্যাঁ বলো কি দরকার। কেসি বলে আমি ট্রেজারি এজেন্ট, আমাদের জেনারেটরটি কিছুক্ষণ আগে নষ্ট হয়ে গেছে, সেটা সারার জন্য তুমি কি আমার সাথে যেতে পারবে? ব্রিজ তার কথায় রাজি হয়ে ভিতরে রেডি হতে যায়। কেসি তখন উইলের গাড়ি ভালোভাবে লক্ষ্য করে। গাড়ির ভিতরে এত এত ডিভাইস ইনস্টল করা দেখে সে বলে যে এগুলো কিসের জন্য। উইল বলে আমি একজন মেটেরোলজিস্ট, আবহাওয়ার গতিবিধি নির্ণয় করার জন্য এসব কিছু আমাদের দরকার হয়। ব্রিজ রেডি হয়ে তখন বের হয়ে আসে। এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে, যার সময় ব্রিজ উইলকে বলে যে সব কাজ কমপ্লিট করে নাও, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এই বলে সে গাড়িতে ঢুকে পড়ে। সিনটি শিফট হয়ে ট্রেজারি রুমে চলে আসে। ডাকাত দল তখন সিকিউরিটি টিমের সবাইকে অজ্ঞান করে একটি জায়গাতে স্তূপ করে রাখছে। গাড়ি চালাতে চালাতে কেসি ব্রিজকে বলে তুমি কি প্রথম থেকে এখানে থাকো? ব্রিজ বলে না, আমি আফগানিস্তানে মিলিটারি জব করতাম, কিন্তু সেই জবটা আমার খুব একটা ভালো লাগতো না। শেষমেশ সে জব ছেড়ে আমি এখানে চলে এসেছি। সিনটি শিফট হয়ে আবারও ট্রেজারি রুমে চলে আসে। দুজন হ্যাকার তখন হাইটেক রুম খোলার জন্য সেখানে উপস্থিত হয়েছে। এই রুমটা খুলতে পারলেই কিন্তু ডাকাত দল প্রায় $৬০০ মিলিয়ন সরিয়ে নিতে পারবে। পার্কিনের কাছে তো সেটা খোলার জন্য পাসওয়ার্ড আগে থেকেই ছিল, তাই এই রুমটা খুলতে তাদের খুব একটা কষ্ট হবে না। পার্কিন পাসওয়ার্ডটা টাইপ করা মাত্র সেই পাসওয়ার্ডটি ভুল দেখায়। তারা তখন অনেকটাই আশ্চর্য হয়ে যায়, কারণ পার্কিনে দেওয়া এই পাসওয়ার্ডটি কোনোভাবে ভুল হতে পারে না। কিন্তু আপনাদের হয়তো মনে আছে, কেসি যখন এই রুমটি লক করেছিল তখন সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছিল। পার্কিন তখন ম্যানেজার ম্যারোনোকে সন্দেহ করে। ম্যারোনো জানায় যে না, আমি তো এটা করিনি। পার্কিন তখন বুঝে ফেলে যে এটা অন্য কেউ না বরং কেসির কাজ। সাশা পার্কিনকে বলে কোনো সমস্যা নেই, এই পাসওয়ার্ডটি হ্যাক করার জন্য আমাদের কিছু সময় নিতে হবে, ততক্ষণে আপনি কেসিকে খুঁজে বের করার চেষ্টা করুন। পার্কিন জিজ্ঞাসা করে পাসওয়ার্ডটি হ্যাক করার জন্য তোমাদের কত সময় লাগবে? তারা জানায় মিনিমাম 2 ঘন্টা সময় লাগতে পারে। এরপর এই পাসওয়ার্ডটি হ্যাক করার জন্য তারা তাদের রুমে চলে যায়। পার্কিন ম্যানেজারকে বলে কেসি এখন কোথায় আছে বলো। সে কোনোভাবেই উত্তর দেয় না। পার্কিন তখন তাকে পিস্তলের ডগায় নিয়ে নেয়। শেষ পর্যন্ত উপায় না পেয়ে সে সব কথা বলে দেয়। এটাও বলে সে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। অন্যদিকে দেখা যায় এর ভিতরে কেসি সেখানে চলে এসেছে। অফিসের সামনে কেসি অনেকগুলো গাড়ি দেখতে পারে। ব্রিজকে সে বলে ভিতরে অবশ্যই কোনো না কোনো সমস্যা ঘটেছে। কেসি পিস্তল হাতে গাড়ি থেকে নামতে শুরু করে। ব্রিজ বলে সহযোগিতা লাগলে আমাকে অবশ্যই জানাবে। কেসি তার কথায় গুরুত্ব না দিয়ে সে একাই বেরিয়ে পড়ে। কেসি অফিসের পাশে গিয়ে সমস্যা বোঝার চেষ্টা করে। এ সময় ডাকাত দলের গান টার্গেট তার উপরে গিয়ে পড়ে। তারা বলে কেসি তোমাকে আমরা গান টার্গেটে নিয়েছি, তাই নড়াচড়া না করে আমরা যা বলি সেটা শোনো। দূর থেকে ব্রিজ এই সবকিছু লক্ষ্য করছিল। এরপর ব্রিজ সে গাড়িটিকে চালিয়ে সোজা কেসির সামনে নিয়ে আসে।
কেসি খুবই দ্রুত গাড়িতে ওঠা মাত্র সে গাড়ি টান দেয়। ডাকাত দল তখন পিছন থেকে তাদেরকে টার্গেট করে গুলি ছুড়তে শুরু করে। একসময় তাদের গাড়িটি একটি পিলারে ধাক্কা খেয়ে একদম ভঁচকে যায়। কেসি তখন এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে বের হয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করে। ডাকাত দলও তখন তাকে ধরার জন্য এগিয়ে আসতে থাকে। তবে সে গাড়িতে ব্রিজ ছিল বলে তাকে ধরতে গিয়ে তারা কেসিকে কোনোভাবে খুঁজে পায় না, কারণ এতক্ষণে কেসি অনেক দূরে চলে গেছে। তারপরেও ডাকাত দল কোনোভাবে থেমে থাকে না। ব্রিজকে একজনের হাতে তুলে দিয়ে অন্য একজন কেসির পিছু লাগে। এরপর কেসি এবং সে ডাকাতের সাথে গোলাগুলি শুরু হয়। উইল তখন সে পথ দিয়ে যাচ্ছিল। সে লক্ষ্য করে কেসিকে কে যেন টার্গেট করে গুলি ছুটছে। উইল তখন তার গাড়িটি নিয়ে কেসির সামনে চলে যায়। কেসি গাড়িতে উঠে বসে। উইল প্রচন্ড স্পিডে গাড়ির সামনের দিকে ভাগাতে শুরু করে। কেসিকে সে জিজ্ঞাসা করে যে আসলে কি ঘটছে তোমার সাথে। কেসি জানায় আমাদের অফিসে ডাকাত পড়েছে, তোমার ভাইও হয়তো এখন ডাকাত দলের হাতে পড়েছে। উইল তার কথা শোনা মাত্র সে গাড়িটি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে। কেসি জানায় যে এই মুহূর্তে তুমি একা সেখানে গিয়ে কিছুই করতে পারবে না, কারণ ডাকাত দলের প্রত্যেকের হাতে ভারী অস্ত্র রয়েছে। তুমি টেনশন করো না, তোমার ভাইকে হয়তো ওরা মারবে না, কারণ তোমার ভাইকে তাদের প্রয়োজন হবে। ভিতরে যে জেনারেটরটি নষ্ট হয়েছে সেটা সারার জন্য একমাত্র ব্রিজই তাদের সাথে আছে। উইল বলে ঠিক আছে মানলাম, কিন্তু সেই জেনারেটরটি যদি সে ঠিক করে দেয় তাহলে অবশ্যই তারা তাকে মেরে ফেলতে পারে। এখনই পুলিশকে জানানো দরকার। এই বলে সে স্যাটেলাইটটা ওপেন করতেই দেখে যে স্যাটেলাইটের সাথে কোনোভাবে সে কানেকশন করতে পারছে না, কারণ গুলি লেগে এই ডিভাইসটি অলরেডি নষ্ট হয়ে গেছে, যার কারণে উইল বেশ রেগে যায়। কেসি বলে শান্ত হও, আগে ভাবো যে আশেপাশের কোনো পুলিশকে তুমি চেনো কিনা। যদি চেনো তাহলে খুবই দ্রুত তার সাথে দেখা করা উচিত। উইল তখন বলে যে হ্যাঁ, আমি একজনকে চিনি, তার নাম জিমি। এই বলে সে সঙ্গে সঙ্গে জিমির কাছে চলে যায়। সব কথা শুনে সেই পুলিশ কেসির দিকে বন্দুক তাক করে। এই ঘটনা তখন শুধুমাত্র তাদেরকে না, বরং আমাকেও অবাক করে দেয়। এর মানে হচ্ছে যে এই পুলিশও অলরেডি সে ডাকাত দলের হাতে হাত মিলিয়েছে। সে আগে থেকেই এই ডাকাতি সম্পর্কে সবকিছুই জানত। পুলিশটি তখন কেসিকে বলে তোমার হাতের পিস্তলটি রেখে দাও। কেসি পিস্তলটি রেখে দিতেই সে পার্কিনকে কল করে, জানায় কেসি এখন আমার কাছে বন্দী অবস্থায় আছে, তুমি চাইলে এখনই তাকে নিয়ে যেতে পারো। পার্কিন্স বলে ওকে, আমি এখনই তাকে নেওয়ার জন্য লোক পাঠাচ্ছি। এই ফাঁকে কেসি তার পিস্তলটি নেওয়ার জন্য ফ্লোরে শুয়ে পড়ে। তারপরে শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি। শেষ মুহূর্তে কেসি এবং উইল তাদের সাথে ফাইট করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এর মধ্যে পার্কিন্সের পাঠানো সেই গুন্ডা সেখানে পৌঁছে যায়। জেন্ডা নামের সেই গুন্ডা তখন কেসির গাড়িকে ধাওয়া করতে থাকে। অন্যদিকে ট্রেজারি রুমের ভিতরে ব্রিজকে দেখি আমরা। ডাকাত দল তখন তাকে সেই জেনারেটর ঠিক করার জন্য ফোর্স করতে থাকে। ব্রিজ জেনারেটরের রুমের দিকে যেতে লক্ষ্য করে সেখানকার সিকিউরিটি গার্ডগুলোকে একটি রুমের ভিতরে হাত পা বেঁধে রাখা হয়েছে। শেষ মুহূর্তে জেনারেটর রুমে এসে পৌঁছে যায়। অন্যদিকে উইল তার গাড়ি বেশ স্পিডে চালানো সত্ত্বেও কোনোভাবে সেই গুন্ডার হাত থেকে রেহাই পাচ্ছে না। উইল তখন তাকে বলে তোমার সিট বেল্টটি বেঁধে নাও এবং আমারটাও বেঁধে দাও, কারণ এবার অন্য একটি কিছু করতে হবে। এরপরে সে একটি বাটনে প্রেস করা মাত্র হুকিং সিস্টেম থাকার কারণে সে গাড়িটি সেখানে ব্রেক করে নেয়। পেছনে থাকা ডাকাতের গাড়িটি তখন প্রচন্ড স্পিডে এসে এই গাড়ির সাথে ধাক্কা খায়। এরপর তাদের গাড়িটি সেখানে উল্টে যায়। এরপর কেসি গাড়িতে থাকা জিমির কাছ থেকে বন্দুক এবং বুলেট নিয়ে চলে আসে। তারপর তারা সোজা ট্রেজারির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ব্রিজ তখনও পর্যন্ত জেনারেটর ঠিক করে যাচ্ছে। সে খুব ভালোভাবে বুঝছিল যদি জেনারেটরটি সে ঠিক করে ফেলে তাহলে অবশ্যই তাকে মেরে ফেলা হবে, যার কারণে সে বেশ সময় নিচ্ছিল যেন এই সময়ের মধ্যে কেসি সেখানে ফিরে আসতে পারে। তবে পার্কিন্স তো এতটাও বোকা না। সে খুব ভালোভাবে বুঝতে পারে যে ব্রিজ তার সময় নষ্ট করছে। পার্কিন সোজা তার গলা চেপে বলে দ্রুত এটা ঠিক কর, তা না হলে তোকে এখানে টপকে দেব। এদিকে কেসি এবং উইল আলোচনা করে যে এভাবে পালিয়ে বেড়ালে তো কোনোভাবে চলবে না। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে গেলে অবশ্যই পুলিশকে জানাতে হবে, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে তারা কোনোভাবেই কোনো পুলিশকে কল করতে পারছে না। তখন কেসির মনে পড়ে যে যখন সে বের হয়ে আসছিল তখনও তো নেটওয়ার্ক ছিল না, কিন্তু সেখানে থাকা দুজন টেকনিশিয়ান অর্থাৎ সেই হ্যাকার দুজন কিভাবে কাজ করছিল। তার মানে অবশ্যই কোনো না কোনো টাওয়ার এখন ওপেন আছে। এবার তাদের উচিত সেই টাওয়ারটি খুঁজে বের করা। এমনকি এখন যদি সে টাওয়ারটি তারা অফ করে দিতে পারে তাহলে তাদের হ্যাকিং অবশ্যই বন্ধ হয়ে যাবে। পাশাপাশি সে টাওয়ারের নেটওয়ার্ক ব্যবহার করে তারা যে কোনো কাউকে কলও করতে পারবে। কেসি উইলকে বলে সে টাওয়ারটি কি তুমি খুঁজে বের করতে পারবে? উইল বলে হ্যাঁ, আমার গাড়িতে একটা ডিভাইস আছে যে ডিভাইস ব্যবহার করে সে টাওয়ারটি আমি বের করতে পারবো। এই বলে সেই টাওয়ারটি সে খুঁজে বের করে এবং লোকেশন অনুযায়ী তারা পৌঁছে যায়। এর মধ্যে জেন্ডা পার্কিন্সকে কল করে, জানায় আমাদের গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, পারলে আমাদের উদ্ধার করো, এবং কেসি আশেপাশেই আছে হয়তো। এই মুহূর্তে কেসি এবং উইল সে টাওয়ারের সামনে গিয়ে ভাবতে শুরু করে যে টাওয়ারটি কিভাবে ধ্বংস করা যায়। উইলস বলে একটি উপায় আছে, আমি যেটা বলি তুমি আমাকে সহযোগিতা করো। এই বলে সে তার গাড়িতে থাকা ইলেকট্রিক রশি নিয়ে সোজা সে টাওয়ারে উঠতে শুরু করে। আসলে এটার মাধ্যমে যে কোনো গাড়িকে খাদ থেকে তুলে নেওয়া হয়। এরপর টাওয়ারের মাথায় গিয়ে সেই হুকটি সেখানে গেঁথে নেয়। তার প্ল্যান হচ্ছে যেহেতু তার গাড়িটা মাটির সাথে আটকে নেওয়া যায় সেহেতু সেটার মাধ্যমে তারা সে টাওয়ারটিকে নিচে নেমে নিয়ে আসতে পারবে, অর্থাৎ সে টাওয়ারটিকে তারা কোনো না কোনোভাবে উপড়াতে পারবে। উইলস তার কাজ শেষে যখন নিচে নামছিল তখন সে লক্ষ্য করে ডাকাত দল অলরেডি তাদের কাছে চলে এসেছে, কিন্তু এই সময় তাদের গাড়ির লাইটটা ওপেন ছিল।
এই লাইট দেখে ডাকাত দল তাদেরকে শনাক্ত করতে পারবে। তাই সে চিৎকার করে কেসিকে তার লাইট অফ করতে বলে, কিন্তু ঝড়ের প্রচণ্ড শব্দে কেসি কোনোভাবে তার কথা শুনতে পাচ্ছিল না। তবে কেসি এই বিষয়টা বুঝতে পারে যে কোনো একটা সমস্যা ঘটেছে। সে একটু পিছনে তাকাতেই লক্ষ্য করে একটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসছে, যার কারণে কেসি বন্দুকটি নিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে আসে। গাড়িটা কিছুটা কাছে আসতেই তাদের দুজনের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। এরপর কেসির গুলিতে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে সেই হ্যাকার গ্রুপ অলরেডি ৩৬টা ডিজিট বের করে ফেলেছে পাসওয়ার্ডের, আর মাত্র 4টা ডিজিট পেলেই তারা সেই পাসওয়ার্ডটি পেয়ে যাবে। আর তখন কিন্তু কেসির প্রয়োজন তাদের কাছে আর নেই। এই 4টা ডিজিট পেতে তাদের আর মাত্র 5টা মিনিট দরকার। কিন্তু এর মধ্যে কেসি এবং উইল সে টাওয়ারটিকে উপড়ে ফেলে। হ্যাকার গ্রুপের আর মাত্র 1টি ডিজিট দরকার ছিল। টাওয়ারটি উপড়ে যাওয়ার কারণে তাদের ইন্টারনেট সংযোগ তখন বন্ধ হয়ে যায়, যার কারণে আর 1টি ডিজিট বাকি থাকা অবস্থাতেই তাদের সেই প্রোগ্রাম একদম বন্ধ হয়ে যায়। তাদের বুঝতে আর বাকি থাকে না কেউ একজন হয়তো টাওয়ারটা অফ করে ফেলেছে। টাওয়ারটা তো তারা উপড়াতে পারলো, কিন্তু তাদের উদ্দেশ্যে আসা সে গাড়ির ডাকাতগুলো এখনো বেঁচে আছে। তারা আবারও তাদের উপর হামলা চালায়। যদিও ঘূর্ণিঝড়ের অবস্থা এখন একদমই বেগতিক, তবুও তারা যেন কোনোভাবেই থেমে থাকে না। দুই দলের মধ্যে তখন বেশ গোলাগুলি শুরু হয়ে যায়। অন্যদিকে হ্যাকার ফিওর তখন বলে যে আর 1টি ডিজিট বাকি আছে, যেটা গাণিতিকভাবে আমি নিজেই বের করার চেষ্টা করব। কিন্তু সমস্যা হলো পাসওয়ার্ডটি না হয় আমরা পেলাম, কিন্তু এটা খোলার জন্য ইলেকট্রিসিটি দরকার হবে। এমনিতে তো ইলেকট্রিসিটি নেই, তারপরে আবার আমাদের জেনারেটর নষ্ট, তাই যত দ্রুত সম্ভব জেনারেটরটি অন করতে হবে। এ সময় ব্রিজকে ফোর্স করে জেনারেটরটি তারা অন করে নেয়। এখন ব্রিজকে তো তাদের আর দরকার হবে না, তাই তাকে তখন বাকি সব সিকিউরিটি গার্ডদের সাথে একটি রুমের ভিতরে বন্দি করে রাখে। অন্যদিকে কেসি এবং উইলসকে একটি শপিং মলে দেখি। চারদিক একদমই ফাঁকা। সরকার তো অনেক আগে এই শহর থেকে লোকজন সরিয়ে নিয়েছে। তো যাই হোক, উইলস কোনো একটা বুদ্ধি এঁটেছে। পাশ থেকে 2টি হাতিয়ার নিয়ে একটি কেসিকে সে ধরিয়ে দেয়। তারপরে বলে যে তুমি আমাকে ফলো করো। কেসি তখনও পর্যন্ত বুঝতে পারছিল না যে আসলে উইলস কি করতে চাচ্ছে। সামনে হেঁটে যেতে যেতে কেসিকে সে সবকিছু বুঝিয়ে বলে। শেষে সে বলে যে তুমি এখনই পার্কিন্সকে কল করো। উইলসের প্ল্যান শুনে কেসি ভাবতে থাকে এই প্ল্যানটা কি আসলে কাজ করবে। উইল জানায় এই প্ল্যানটা অনেক রিস্কি হলেও এটা কাজ করতে পারে। কেসি পার্কিন্সকে কল করে। সে বলে যে আমি অনেক পালিয়েছি আর পালাতে চাই না। এভাবে পালালেও তো তোমাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, বরং আমার মাথায় একটি প্ল্যান এসেছে। আমি তোমার সাথে ডিল করতে যাচ্ছি, বিনিময়ে পাসওয়ার্ডের মাধ্যমে আমি সেই ভলটা তোমাকে খুলে দেব। পার্কিন্স বলে যে হ্যাঁ, তোমার কথা মানলাম, কিন্তু আমি মাত্র একজনকে ছেড়ে দিতে পারবো। বলো কাকে ছাড়বো? কেসি বলে না, একজনকে ছাড়লে চলবে না, ম্যানেজার ম্যারানো এবং ব্রিজকে ছাড়তে হবে। এই ডিলে পার্কিন্স রাজি হয়ে যায়। পার্কিন্স জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় আছো। কেসি পার্কিন্সের এই প্রশ্নের উত্তর না দিয়ে বলে ম্যারানো এবং ব্রিজকে এখনো পর্যন্ত তুমি বেঁচে রেখেছো সেটার প্রমাণ দাও। অবশ্যই তাদের দুজনকে আমার সাথে কথা বলিয়ে দাও। এরপর কেসির সাথে ম্যারানো এবং ব্রিজের সাথে কথা বলিয়ে দেওয়া হয়। তবে ব্রিজের সাথে কথা বলার সময় একটি কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেটা ব্রিজ ঠিকই বুঝতে পারে, কিন্তু সেখানকার ডাকাতরা কোনোভাবেই বুঝতে পারছিল না। ব্রিজ ফোন আলাপে উইলসকে বলে ভাই তুই আগে নিজেকে বাঁচা, আমাকে নিয়ে তুই টেনশন করিস না। উইল তখন বলে যে আমি যে কোনোভাবেই হোক তোমাকে বাঁচিয়ে নেব। এই বলার পর তাদের কথা শেষ হয়। এরপর পার্কিন্স কেসিকে বলে যে তুমি কোথায় আছো বলো। কেসি তখন তার লোকেশন দিয়ে দেয়। কথা শেষ হলে কেসি এবং উইল সেই শপিং মল থেকে যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছু নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় ডাকাত দল শুধুমাত্র ব্রিজকে সেখানে নিয়ে এসেছে, যেখানে ম্যানেজারেরও উপস্থিত থাকার কথা ছিল। ডাকাত দলের একজন তখন কেসিকে বের হয়ে আসতে বলে। এই ডাকাতটির চিৎকার শুনে উইল তখন বের হয়ে আসে। ডাকাত বলে যে কেসিকে কোথায় রেখেছো? তোমাকে না, বরং কেসিকে দরকার। উইল তখন তার হাতে থাকা বাতাসের ফ্লো নির্ণয় করার একটি ডিভাইস দেখে নেয়। তারপরে বলে কেসি আশেপাশেই আছে, হয়তো কেসি এই শপিং মল থেকে শপিং করছে। ডাকাত দলের লোকজন তার কথা শুনে প্রচন্ড রেগে যায়, বলে যে তামসা করছো আমাদের সাথে, তাড়াতাড়ি বলো কেসিকে কোথায় রেখেছো, বিনিময়ে ব্রিজকে নিয়ে যাও। এর মধ্যেই কেসি সেখানে চলে আসে। সে বলে ম্যানেজার ম্যারোনো কোথায়? ডাকাত বলে যে তাকে নিয়ে টেনশন করো না, সে এখনো পর্যন্ত ভালোভাবেই বেঁচে আছে। উইলস তখন তার হাতের সেই ডিভাইসটিকে আবারও লক্ষ্য করছে। আসলেও এটা ঝড় নির্ণয়কারী একটি ডিভাইস। সে লক্ষ্য করছিল যে কখন এই ঘূর্ণিঝড়টি এই শপিং মলের উপরে চলে আসবে, সেই সুযোগে তারা এখান থেকে পালিয়ে যাবে। ঠিক যে মুহূর্তে ঘূর্ণিঝড়টি শপিং মলের উপরে চলে আসে, তখন উইল চিৎকার করে কেসিকে বলে যে তুমি এখনই ফায়ার করো। কেসি তখন ফায়ার করে দেয়। এই ফায়ারে বিল্ডিং এর উপরে থাকা গ্লাসে ঘেরা অংশটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সেই ঘূর্ণিঝড়ের প্রচন্ড বাতাস চারদিকে ছড়িয়ে পড়ে। বাতাসের মাত্রা এতটাই বেশি ছিল যে আশেপাশের জিনিসগুলো ওড়ার সঙ্গে সঙ্গে তারাও যেন বাতাসে উঠতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো তারা আগে থেকে নিজেদেরকে একটি শক্ত রশির সাথে বেঁধে রেখেছিল, যার কারণে সে ডাকাত দল উড়ে যাওয়া সত্ত্বেও কেসি এবং উইলস কোনো রকম সেখানে লটকে থাকে। শেষ মুহূর্তে তারা দুজন কোনো রকম ফ্লোরে ল্যান্ড করে।
এরপর দুজন মিলে ব্রিজকে খুঁজতে শুরু করে। তারা চিৎকার করে ব্রিজকে ডাকতে থাকে, কিন্তু এর মধ্যেই আরেকটি গাড়ির শব্দ শুনতে পায় তারা। দুজনই বুঝতে পারে আরও কিছু ডাকাতকে এখানে হয়তো পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই তারা দুজন মিলে পিছনের রাস্তা দিয়ে পালাতে শুরু করে। এর মধ্যে আমরা সাগরের বড় বড় ঢেউ দেখতে পারি। ঢেউগুলো এতটাই মারাত্মক হয়ে গেছে যে শহরের বিল্ডিংয়ের উপর দিয়ে এগুলো আসতে শুরু করে। এমনকি এই ঢেউ যেদিক দিয়েই যাচ্ছে শহরের সবকিছু দুমড়ে মুচড়ে শেষ করে ফেলছে। অন্যদিকে দেখা যায় কেসি এবং উইল সেখান থেকে বের হতে পারেনি। ডাকাত দল চিৎকার করে বলছে, কেসি, আমি কিন্তু জানি তুমি আশেপাশেই আছো। যদি এখনই বের না হও তাহলে ম্যারোনোকে আমরা মেরে ফেলবো। এর মধ্যে সাগরের ঢেউ শহরের অধিকাংশ জায়গায় গ্রাস করে ফেলেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সাগরের ঢেউ এই শপিং মলে আশ্রে পড়বে। এত কিছুর পরেও ডাকাত দল কোনোভাবেই থেমে নেই, এমনকি কেসিও কোনোভাবে তাদের কাছে ধরা দিতে চায় না। হঠাৎ একরাশি পানি সেই শপিং মলে ঢুকে পড়ে। কেসি সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে। এমন ভয়ানক পরিস্থিতিতে ব্রিজ উইলকে উদ্ধার করে। সে বলে, কেসি কোথায়? উইল বলে কেসিকে সে ডাকাত দল ধরে নিয়ে গেছে। এর মধ্যেই সিনটি শিফট হয়। আমরা দেখতে পারি ডাকাত দল অলরেডি ট্রেজারি রুমে কেসিকে নিয়ে গেছে। কেসি পার্কিন্সকে বলে, ম্যারোনো কোথায়? তুমি বলেছিলে তুমি তাকে অবশ্যই ছেড়ে দেবে। তুমি ম্যারোনোকে না ছেড়ে দিলে আমি হাইটেক রুম তোমাদের খুলে দেব না। কেসির কথা শুনে পার্কিন্সের মাথা একদমই নষ্ট হয়ে যায়। সে তখন ডলার ডিস্ট্রয় করার মেশিনটি ওপেন করে ম্যারোনোকে সেখানে ছাড়ার চিন্তা করে। কেসি তখন আর উপায় না পেয়ে সেই রুমটি খুলে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কেসি এরপর তার সেই অথেন্টিক ডিভাইসটা সেখান থেকে বের করে নিয়ে আসে। সে বলে যে এই ডিভাইসটা আমি এখানেই রেখে গিয়েছিলাম। পার্কিন্স বলে, এত ভনিতা না করে গেটটা দ্রুত খোলো। কেসি এরপর হাইটেক রুমের সে গেটটি খুলে দেয়। ডাকাতগুলো ভিতরে ঢুকে খুবই খুশি হয়ে যায়, কারণ শেষমেশ তারা $600 মিলিয়ন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। এর মধ্যে পার্কিন্স ম্যারোনোকে গুলি করে। ম্যারোনোকে গুলি করা দেখে কেসি সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়াতে শুরু করে। পার্কিন্স তাকে থামিয়ে দেয়, বলে, তুই এতক্ষণ আমাদেরকে নিয়ে অনেক খেলেছিস। এটার উপহার স্বরূপ আমি ম্যারোনোকে গুলি করলাম। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার টাকা লুট করা দেখ। এই বলে সে সবাইকে টাকাগুলো লুট করতে বলে। এর মধ্যে ব্রিজ এবং উইলসকে দেখা যায়। তারা তখন ব্রিজের সেই রুমটাতে এসেছে। সেখানে থাকা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং উইপন হাতে নিয়ে নেয়। উইলস বলে, এখন আমরা কোথায় যাব? ব্রিজ বলে, কেসিকে উদ্ধার করতে যাচ্ছি। উইলস বলে, এতক্ষণে যা হবার হয়ে গেছে, এখন তাকে আর উদ্ধার করতে যাওয়ার কি আছে? এমনকি তারা যে টাকাগুলো সেখান থেকে নেওয়ার চিন্তা করেছিল হয়তো সব টাকাই এখন নিয়ে নিয়েছে। ব্রিজ তারপরেও উইলসের কথা শোনে না। সে বলে, যে কোনোভাবেই হোক সেখানে যেতে হবে, তা না হলে কেসিকে ওরা মেরে ফেলতে পারে। এরপর তারা দুই ভাই মিলে বড় একটি বিল্ডিং এর ছাদ থেকে দূরবীন দিয়ে সবকিছু লক্ষ্য করছিল। ডাকাত দল বড় বড় গাড়ি নিয়ে সেখান থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। উইলস তখন বলে, চলো আমরা তাদের রাস্তা আটকাই। ব্রিজ উইলসের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। সে বলে যে আমি তোমার কাছ থেকে এই ধরনের কথাই আশা করেছি। আসলে আমাদের উচিত এই ডাকাত দলকে থামিয়ে দেওয়া। এরপর তাদের পথ আটকানোর জন্য শর্টকাট রোড ধরে তারা আগাতে শুরু করে। সমুদ্রের পানি এবং ঘূর্ণিঝড় তাদের পিছু লাগে। একবার যদি তার ভিতরে তারা ঢুকে পড়ে তাহলে বেঁচে ফেরা আর সম্ভব হবে না। তাই তারা প্রচণ্ড স্পিডে সামনের দিকে যেতে শুরু করে। সবার পেছনের গাড়িতে ছিল ফিয়ের এবং সাশা। ফিওর ভালো করে লক্ষ্য করে দেখে যে পেছনের সেই ঘূর্ণিঝড় খুবই দ্রুত তাদের দিকে চলে আসছে, কিন্তু সামনের গাড়িগুলো খুব একটা স্পিডে আগাচ্ছে না, যার কারণে বলাই যেতে পারে তারা হয়তো সেই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মারা যাবে। সে ভয়ে সে সামনের গাড়িগুলোকে কল করে বলে, তোমাদের গাড়িটার স্পিড আরো বাড়িয়ে দাও, তা না হলে কিছুক্ষণের মধ্যে আমরা সবাই মারা যাব। পার্কিন্স তখন হাসতে হাসতে বলে, এই জন্যই তো তোমাদেরকে আমি সবার পিছনে রেখেছি। ফিওরের তো মাথা তখন একদমই গরম হয়ে যায়। এ বেটায় বলে কি, এতক্ষণ যাবৎ হেল্প করার ফলাফল নাকি মৃত্যু হতে পারে। ফিওর তখন কারো কোনো কথা না মেনে তার গাড়িটা খুবই দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। সাশা লক্ষ্য করে ফিওরের মাথা একদম গরম হয়ে গেছে, তাই সে এই মুহূর্তে তার মনটা একটু ভালো করে দেওয়ার জন্য বিনোদন দিতে থাকে। এর মধ্যে ব্রিজ এবং উইলসের গাড়ি সোজা ফিওরের গাড়ি পিছনে এসে পৌঁছায়। ব্রিজ তখন উইলসকে তাদের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়তে বলে। সে বলে, তুই ঝাঁপিয়ে পড়ার পর আমি নিজেও চলে আসব। উইলস তখন এক লাফে সে গাড়িটি ধরে ফেলে। এরপর ব্রিজ চলন্ত গাড়ি থেকে বের হয়ে এসে খুবই কঠিন একটা জাম্প করে। অল্পের থেকে গাড়িটা সে ধরতে পারে। অনেক রিস্কের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত সে গাড়ির রুফটপে তারা চলে আসে। এরপর সে গাড়ির কন্ট্রোল নেওয়ার জন্য তারা সামনে চলে আসে। তাদের দুজনকে দেখে ফিওর তাদেরকে গুলি করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো গাড়িটা তারা নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর সে গাড়িটা নিয়ে তারা বাকি দুই গাড়ির পিছনে যেতে শুরু করে। এরপর তাদের প্ল্যানিং হচ্ছে সামনের গাড়িটাও নিজের আন্ডারে নিয়ে নেওয়া। তাই উইল সে গাড়ি থেকে বের হয়ে সামনের গাড়ির দিকে এগিয়ে যায়। এই গাড়িতে তারা কেসিকে বন্দি করে নিয়ে যাচ্ছিল। তবে ভিতরে এখনো পর্যন্ত ফাইটিং হচ্ছে। কেসির সাথে এক ডাকাতের তখন বেশ লড়াই হচ্ছিল, কিন্তু উইলস এবার তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সে গাড়িটি মেইন ট্র্যাক থেকে বেরিয়ে মাটির রাস্তায় চলে যায়। এ সময় ডাকাতটি কেসিকে প্রায় গুলি করে মেরেই ফেলছিল, কিন্তু সৌভাগ্যবশত ডাকাতের গুলি করার আগেই কেসি তার গান বের করে সোজা তাকে গুলি করে দেয়। গুলিটি খেয়ে ডাকাতটি সেই গাড়ি থেকে পড়ে যায়। কেসি তখন খুবই দ্রুত সেই গাড়ির দরজাটি লেগে দেয়। এভাবে তিনটি গাড়ির দুটি গাড়ি এখন তাদের আন্ডারে চলে এসেছে। এই কারণে কেসি কিন্তু তখন বেশ খুশি ছিল, কারণ সে স্বপ্নেও ভাবেনি ব্রিজ এবং উইলস নিজেদের জীবনকে বাজি রেখে এখানে চলে আসবে। এর মধ্যেই তারা লক্ষ্য করে পেছনের তুফান অলরেডি হাফ মাইলের মধ্যে চলে এসেছে।
এতক্ষণে ব্রিজ পার্কিন্সের গাড়ির পাশাপাশি চলে গেছে। ব্রিজ তখন পার্কিন্সের গাড়ি ওভারটেক করতে যাচ্ছিল। পার্কিন্স লক্ষ্য করে সেই গাড়িতে ব্রিজ আছে, যার কারণে পার্কিন্স তার উপর হামলা চালানোর জন্য আর্মস হাতে নিয়ে নেয়। বিষয়গুলো কেসি এবং উইলস দূর থেকে লক্ষ্য করছিল। কেসি তখন চিৎকার করে উইলসকে বলে ব্রিজ হয়তো বিপদে পড়তে যাচ্ছে, দ্রুত চলো, তাকে সহযোগিতা করতে হবে। এতক্ষণে কিন্তু পার্কিন ব্রিজের উপরে হামলা চালিয়েছে। উইলস এর মধ্যে ব্রিজের পাশাপাশি গিয়ে চিৎকার করে বলে যে পিছনে কিন্তু তুফান চলে এসেছে, তাই নিজেদেরকে বাঁচাতে হলে গাড়ির সম্পূর্ণ স্পিড দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপর তারা তাদের গাড়িকে ফুল স্পিডে নিয়ে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ স্পিডে আসার পর তারা সেই শহরের বাইরে যেতে সক্ষম হয়। আর এই জায়গাটা পুরোপুরি সুরক্ষিত ছিল। আশেপাশের পরিবেশ দেখে বোঝা যাচ্ছিল এখানে হয়তো তাদের আর তুফান কোনো ক্ষতি করতে পারবে না। পথ চলাকালীন অবস্থাতে দেখা যায় তারা তিনজন তখন একটি গাড়িতে বসে আছে। কেসি তখন বলে, আমরা যে গাড়িতে আছি এখন হয়তো এখানে $200 মিলিয়ন রয়েছে। এখন তো আমরা পুরোপুরি বিপদসীমার বাইরে চলে এসেছি। এই $200 মিলিয়ন যদি আমরা ভাগ করে নেই তাহলে আমাদের প্রত্যেকের ভাগে কিন্তু বেশ ডলার চলে আসবে। তো আমরা যদি এটা নিয়ে পালাই তাহলে কেমন হয়, তোমরা কি বলো? কেসির এই প্রস্তাব শুনে সবাই হেসে ওঠে এবং সে গাড়িটি নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাদের হাসি দেখে বোঝাই যাচ্ছিল যে এই টাকা পুরোপুরি তারা এখন মেরে দিয়েছে। মুভিটির গল্প কিন্তু এমন একটি দৃশ্যের মধ্যে এসে শেষ হয়ে যায় যে দৃশ্যটি দেখে তোমরা অবাক হবে কি, আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। পুরো মুভিতে দেখলাম কি আর শেষে তারা করলোটা কি। তো যাই হোক, পৃথিবীর অধিকাংশ মানুষই যে লোভের শিকার সেটা এখানেই প্রমাণ হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে একটু ভুলবেন না। আর শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতেই পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।